Assalamu alaikum everyone. This is Hamidul Islam Miraj from Hamid on the way. সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঠান্ডা পড়েছে অনেক। আসলে এখন বাংলাদেশে শীতের প্রকোপ বোঝা যাচ্ছে। যেটার জন্য আসলে আমরা অনেক ধৈর্য ধরেছিলাম। অবশেষে শীত দেখা দিয়েছে। সো শীত মানেই আসলে বাইকারদের জন্য ট্যুরের একটা নতুন ওয়ে আসলে। গরমে আসলে ওইভাবে রাইড করতে একটু কঠিন হয় আমাদের জন্য, ডিহাইড্রেশন প্রবলেম থাকে। বাট উইন্টারটাই আসলে রাইড করে একটু ভালো ফিল পাওয়া যায়, বাট রিস্ক থাকে। সো আজকের যে ব্লগটা আছে সেটা হচ্ছে আমার কুয়াকাটার ট্যুরের, যেটা আমি জানুয়ারি 2 তারিখে দিয়েছি 2025-এ, নতুন বছরে নতুন ট্যুর। সো ভিডিওটি আজকে দেখবেন। আর কঠিন ছিল, অনেক কুয়াশা ছিল, কুয়াশার মধ্যে রাইড করেছি। অ্যারাউন্ড 8-9 ঘন্টা ব্ল্যাক স্পটে বাইক চালিয়েছে। সো নিউ এক্সপিরিয়েন্স এবং বলতে গেলে খুবই কঠিন ছিল। এবং আমি সাজেস্ট করব প্রয়োজন ছাড়া আসলে রাতে রাইড না করা, স্পেশালি এই সময়টাতে। ঠিক আছে, দিনে আপনি রাইড করেন কোনো সমস্যা নেই, ভিজিবিলিটি ভালো পাওয়া যাবে, বাট রাতে আসলে খুবই কঠিন। তো চলতে থাকুন আমার সাথে হাবিব অন দ্য ওয়েতে। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা এবার বেরিয়ে পড়েছি। আমাদের যে মেকআপ পয়েন্ট ছিল সেটা হচ্ছে কুইবার থেকে। আমার সাথে আমার বন্ধু কাজী কাসের অপি আছে। সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা মাওয়া এক্সপ্রেস হয়ে ধরে পদ্মা ব্রিজ পার হয়ে আমরা ফরিদপুর বরিশাল হয়ে পটুয়াখালী হয়ে চলে যাব। সো ওয়েট করছি আমার ফ্রেন্ডের জন্য, ও পিছনে পড়েছিল। যেহেতু ও আমার সাথে এই নতুন রাইড করছে, নতুন রাস্তা, সো যেহেতু ওর কমিউনিকেটর ছিল না, সো দ্যাটস হচ্ছে ওর সাথে যে পিলিয়নটা দিয়েছি তাকে কমিউনিকেটর সেট করে দেওয়া হয়েছিল, যাতে করে আসলে আমাদের কমিউনিকেশনে সুবিধা হয়। সো ভালোই তখন ট্রাফিক দেখতে পাচ্ছিলাম রোডে। সো তাই ভাবলাম যে ওকে আগে আমি একটু সামনের দিকে এগিয়ে দিই, ও আগে চালাক, ইট ইউজড হোক, কারণ ও হচ্ছে প্রায় 6 বছর পর হচ্ছে ট্যুরে আসছে। সো ভাবলাম যে একটু নিজে কতক্ষণ ইউজড হোক হাইওয়ের সাথে আবারও। সো চেষ্টা হচ্ছিলো যে পিছন থেকে আমাকে সাপোর্ট দেবো। তো এভাবেই আমরা চলতেছিলাম। ঠান্ডা ভালোই ছিল তখন, মেবি অ্যারাউন্ড সকাল 9টা বাজে আমাদের আসলে টাইম। আমরা একটু লেট করেই আসলে বেরিয়েছি, প্ল্যান ছিল সকাল 7টায় যাওয়ার, বাট আমরা সব কিছু রেডি করতে করতে আমাদের 9টা বেজে যায়। তো 9:30টার মধ্যে আমরা তখন মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে যাই আর কি। তো দেখতে পাচ্ছেন আমরা এখন পোস্তগোলা ব্রিজের কাছাকাছি চলে যাচ্ছি আর কি। আর যেহেতু এখন আর পোস্তগোলা ব্রিজে চলতে যাচ্ছে না, সেটা একটা ভালো দিক। সো এভাবেই আমরা পোস্তগোলা ব্রিজ হয়ে চলে যেতে থাকলাম আবদুল্লাপুরের দিকে। দেখুন, চলতে থাকুন আমাদের সাথে হাবিব অন দ্য ওয়েতে। আচ্ছা, আমরা এখন মাওয়ার টোল প্লাজায় এসেছি।
সো দেখতে পাচ্ছি এখানে এখন একটু প্রোটেকশন দিয়েছে আগের তুলনায়, যেহেতু আপনারা জানেন যে লাস্ট ডিসেম্বর একটা খুব মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল টুল প্লাজায়। সো একটু ভয়ও কাজ করছিল আসলে, যে আসলে একটা কথা আছে না যে আসলে আপনি ছাড়া আশপাশে সবাই পাগল। সো সতর্কতা দমন করতেই হয়, ভয় ছিল, তারপরও আল্লাহ ভরসা, আল্লাহ নামেই তো চলা শুরু। তো ওকে আমি বোঝাচ্ছিলাম যে আসলে সামনের রাস্তাটা একটু কঠিন হতে পারে, সো যাতে একটু আমার সাথে কোঅপারেট করে, কারণ যেহেতু আমরা একটা গ্রুপ রাইড দিচ্ছি, যেহেতু আমরা দুটো বাইকই যাচ্ছি 3 জন। সো ওকে বুঝাতে চাচ্ছিলাম যাতে যদি কোনো ভাইজার ভুল হয়ে যায় তাহলে আসলে যাতে ভাইজারটা একটু ওপেন করে যাতে আবার সেই কী বলে শিশিরটাকে যাতে সে মুছে ফেলতে পারে আর কি। সো টোল দিচ্ছে। ওকে, আমরা পদ্মা সেতুতে উঠে গেছি। যেহেতু সার্ভিস লেনটা মেনটেন করার একটা বিষয় থাকে, তাই আমরা সার্ভিস লেনটাকেই ইউজ করেছি। আর যেহেতু কুয়ার সাথে আসলে ভিজিবিলিটি কম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম যে সেফটি পারপাসটা মেনটেন করেই সার্ভিস লেন ধরেই চালাবো। চাইলে আমি অবশ্যই একটু ডান পাশে হয়েই যেতে পারতাম, বাট ভাবলাম যে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই রুটে বাসগুলো খুবই বেপরোয়াভাবে চলাফেরা করে। সো নিজের সেফটি নিজের কাছেই রাখতে হবে। দেখতে পাচ্ছি অনেক কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। পদ্মা নদীর মানে ব্রিজের উপর থেকে টোটালি ব্ল্যাঙ্ক, কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে, ঠান্ডা, ভালোই ঠান্ডা ছিল তখন, মনে হয় হয়তো বা 15 ডিগ্রির মতো ছিল আর কি। তো ঢাকা থেকে বের হওয়ার পরেই ঠান্ডাটা বেশি আমরা আসলে ফিল করেছি আর কি। তো চলতে থাকি সামনে। আমরা হয়তো বা আমাদের প্ল্যান ছিল ভাঙাতে গিয়ে আসলে আমরা ব্রেক দেওয়া। সো নেক্সট আমরা কথা বলবো হচ্ছে ভাঙাতে গিয়ে। ধন্যবাদ। ওকে, ভাঙা ব্রেক দেওয়ার পর আমরা বরিশালের রুটে চলে আসি। বরিশাল রাস্তা মতো আমরা ঢুকলাম আর কি, ফরিদপুরের পরে বেসিক্যালি এটা আসলে। তো খুবই টাফ, এখানে বাসগুলো খুবই বাজেভাবে ওভারটেক করছিল। আর এখানে মোস্ট প্রবলি রাস্তার কাজ হচ্ছে, সো কিছু জায়গায়, সো এই জায়গাগুলো খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যারা এই রুটে আবার আসবেন এই সময়টাতে। পরবর্তী ব্রেকটা আমরা দিয়েছি আসলে বরিশাল সদরে। এখানে আসলে আমাদের এক ফ্রেন্ড বা ভাই ব্রাদার কলিগ উনি এখানে ছিলেন, তো আসলে উনি ইনভাইট করলেন ওর সাথে মিট করার জন্য। সো আমরা এখানে একটু ওয়েট করি কিছুক্ষণ। কুয়াকাটা পৌঁছাতে তখন আসলে সন্ধ্যা হয়ে যায়। তো যখন আসলে তখন আর কোনো ভিডিও করিনি। তো সকালবেলায় আসলে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায়। তো 9টার দিকে আমরা তখন বের হই। তো প্ল্যান ছিল যে আমরা আসলে একটু বিচটাতে ঘুরবো। তো যেটা দেখতে পাচ্ছিলাম যে নতুন রাস্তার কাজ হচ্ছে, সো আশা করি খুব আগামী নেক্সট 6 মাসের মধ্যেই এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, যেটা আসলে স্থানীয় লোকদের থেকে আসলে আমরা যেটা জেনেছি আর কি। তো আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে পশ্চিম দিকে, বিচের পশ্চিম সাইডে, যেটা আসলে সূর্য উদয়ের যে স্পটটা আর কি। তো অনেক বালু, অনেক টাফ এই রকম রাস্তাগুলোতে আসলে বাইক চালানোর ক্ষেত্রে। আর
বিশেষ করে স্পোর্টস বাইক নিয়ে আসলে এরকম রোডগুলোতে চালানোটা একটু বেগতিক। তো তারপর কিছু করার নেই, যা আছে সেটা দিয়েই আসলে আমরা আসলে রাইড করতে হবে, কিছু করার নেই, নিজের যা আছে সেটাই আসল। তো দেখুন আমরা আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি। এই মূলত আসলে একটা রুট, যে রুটটা দিয়ে আসলে আপনি বিচে নামতে পারবেন। সো এটা আসলে কুয়াকাটা মেন পয়েন্ট থেকে অ্যারাউন্ড 1 কিলো চালানোর পরে হচ্ছে আপনি স্পেসটা পাবেন বাইক নামানোর জন্য। তো এটাই মোটামুটি সুইটেবল একটা প্লেস দেখলাম যেখানে আসলে বাইকটা নামানো যায়, কারণ এখানে লোকাল যে অটো যেগুলো আছে, যারা অন্য আদার্স পর্যটক যারা আসেন তাদেরকে নিয়ে, যারা পশ্চিমের এই বিচগুলোতে যায় পশ্চিম সাইডে, তো ওনারা হচ্ছে এই রুটটা ইউজ করে। সো অনেক ভালোই ছিল। তো কঠিন হচ্ছিল আসলে বাইক নিয়ে আসলে এরকম রাস্তাগুলোতে আসলে চালানো। আর এই তো সকালে পরিবেশটা খুবই ভালো ছিল, ঠান্ডাও তো তেমন একটা ছিল না, সব মিলে ভালো একটা ওয়েদার। বিচ থেকে ঘোরার পরে সকালে নাস্তা করা শেষ করে আমরা প্ল্যান করি আমরা ঢাকার উদ্দেশ্যে বেরোবো। সো তো চিন্তা ছিল যে আসলে আমরা এর আশপাশে কোনো সাইট সিইং করতে পারি কিনা। তো আমরা একটা লোকেশন বের করি, এটা হচ্ছে মিসরিপাড়া সীমা বৌদ্ধবিহার। তো এটা মূলত মিসরিপাড়া সীমা বৌদ্ধবিহার বাংলাদেশের পটুয়াখালী জেলার লতাচাপলি ইউনিয়ন পরিষদের মিস্ত্রিপাড়া গ্রামে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির, যদিও এটি প্রাথমিকভাবে বৌদ্ধ রাখাইনদের উপাসনালয় হিসেবে কাজ করে। সো কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। সো যারাই পর্যটক ঘুরতে আসেন তারা আসলে এই মন্দিরটাকে দেখতে আসে আর কি। সো আমরাও বেরিয়ে পড়ি এই মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধবিহারটি দেখার জন্য। সো মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধবিহার যেটা, সেটা মূলত কুয়াকাটা থেকে 10 কিলো দূরত্বে অবস্থিত। সো আমরা আসলে গুগল ফলো করার কারণে গুগল আমাদেরকে গ্রামের ভেতরে রাস্তা দিয়ে আসলে প্রবেশ করে। সো রাস্তাটা খুবই কঠিন ছিল। সো মানে এটা আসলে গুগল দিয়ে সবসময় সঠিক না, এটা আবারও প্রমাণ করলো। তো বাট কিছু করার নেই, যেহেতু চলে এসেছি তাই আর আসলে পেছনে আর ব্যাক করিনি। তো ভাবলাম আমরা এই রোডের আগে এগিয়ে যাবো আর কি। আর এটা একটা শর্টকাট ওয়ে আর কি, এটা বেসিক্যালি লোকাল যারা তারা আসলে রুটগুলো ইউজ করে। কুয়াকাটা থেকে বের হয়ে আমরা রাত 1-1:30টার মধ্যে চলে আসি বরিশালে। এখানে আমরা খাবার বাড়ি নামে একটা রেস্টুরেন্ট পাই, সেখানে আমরা ডিনারটা করে নিই। অনেক জোস একটা রেস্টুরেন্ট, আশা করি যারা এই রুটে আসবেন তারা এখানে অবশ্যই খাওয়া দাওয়া করবেন।
ওকে, আমরা যখন আবার জার্নি স্টার্ট করি তখন মূলত রাত বাজে 2:45। এই হচ্ছে অবস্থা বরিশাল ফরিদপুর হাইওয়ে। আসলে এটা আসলে কিছুই দেখা যাচ্ছে, ওরা আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমার ক্যামেরার স্ক্রিনটাও খোলা হয়ে গিয়েছিল, আর ভাইজর আর পিনলক ভাইজর দিয়েও কাজ হচ্ছিল না। মানে আল্লাহ নাম নিয়ে আসলে যাত্রা করি। সো ওই জন্যই বলছিলাম যে আসলে ভিডিও শুরুতে যে কুয়াশাতে আসলে এই সময়টাতে রাইড না করাটাই উত্তম। তো প্ল্যান ছিল সারা রাত আসলে আমরা আস্তে আস্তে জার্নি করতে করতেই যাতে আমরা ঢাকায় পৌঁছাতে পারি ভোরবেলা। আর যেহেতু পরের দিন আসলে আমাদের অফিস থাকে বা অফিস ছিল, সো এই কারণে আসলে আমাদেরকে ভোর 7টার মধ্যে আসলে ঢাকা ঢোকা দরকার ছিল। সো দেখুন আমাদের কুয়াশাচ্ছন্ন রাইড। পারছিলাম না রাইড করতে, তো ভাবলাম একটা ব্রেক দিই। তো এটা বেসিক্যালি হচ্ছে ইউনিক পরিবহনের একটা ব্রেক পয়েন্ট ছিল আর কি। সো ইউনিক বাসগুলো সব এখানে দাঁড়াচ্ছিল, যেগুলো আসলে ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল। তো ওইখানে মোটামুটি আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এখানে আমরা ব্রেক দিই। ওখানে আমরা আগুন ধরিয়ে ওইখানে আসলে আমরা একটু কী বলে এটাকে আসলে উষ্ণ করার চেষ্টা করি শরীরটাকে। তো এর পরবর্তীতে আবার আমরা রাইড শুরু করি। তো প্ল্যান ছিল যে হয়তো ভাবছিলাম যে দিনের বেলা হয়তো আরও ভালো ভিজিবিলিটি পাবো, কিন্তু আসলে ভোরবেলা যখন হয়, ভোরে আসলে আরও বেশি পরিমাণ চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, কারণ তখন আমরা আসলে ভিজিবিলিটি পাচ্ছিলাম না। সো আপনি দেখবেন যে আসলে ভোরে কী পরিমাণ কঠিন ছিল, কারণ রাতে যেটা হয় যে আপনি ফগ লাইট দিয়ে হলেও সাপোর্ট দিতে পারেন, কিন্তু বাট দিনের ভোরবেলায় আসলে তখন ফগ লাইটে কোনো কাজ করে না। তো এদিকে ভাইজরটাও খুলে রাখতে হচ্ছিলো ভিজিবিলিটি দেখার জন্য। 5 মিনিট পর পর হচ্ছে চোখ ভিজে যাচ্ছিলো শিশিরে। আমরা বেসিক্যালি রেইনকোট পরেছিলাম, সবাই রেইনকোট ভিজে গিয়েছিল, মানে খুবই খতরনাক অবস্থা আর কি। তো দেখুন সামনে ট্রাকটাকে দেখতে পাচ্ছিলাম, বাট আসলে ট্রাকের অপোজিট পাশে আসলে কোনো গাড়ি আসছে কি আসছে না এটা দেখার কোনো সুযোগই নেই। সো আর তখন বাজে হচ্ছে সকাল 7টা। তো তখন আসলে ওদিকে অটো রিক্সা, সিএনজি, মানুষ, বাজার ঘাট সব কিছুই ওপেন হয়ে গেছে, তখন সবাই বেরিয়ে গেছে রাস্তায়। সো অনেক কঠিন এরকম সিচুয়েশন আসলে রাইড করা। তো তারপরও আসলে রাইড করে এসেছি। সো শুকরিয়া আল্লাহর কাছে যে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি আমাদের, আমরা খুব সিকিউরভাবে রিচ করতে পেরেছি।